এর আগে আমি বেসিক্যালি ফিজিওথেরাপিস্ট ছিলাম। আচ্ছা বর্তমানে এখনো আমি ফিজিওথেরাপিস্ট আছি। আচ্ছা। ক্রনিক ডিজিজগুলো ভালো করতে গেলে যে বিদ্যা সেটা অর্জন করার জন্য আমি একটা ফিওনা একাডেমি থেকে যে নিউট্রিশন কোর্স, সেই কোর্স করার পরে দেখছি যে এইখান থেকে যে ডায়েট প্ল্যান কিওর করার একটা রাস্তা পেয়েছি। লো ব্যাক পেন সমস্যায় একটা পেশেন্ট আপনার দীর্ঘদিন পেন ক্লিয়ার খেত, এবং আমাদের একটা কোলন ডিটক্স বলে একটা ডিটক্স আছে, সেটা করানোর পরে তো ম্যাজিকের মতো একদম পরিবর্তন। অ্যাকচুয়ালি আপনার কোমরে যে ব্যথাটা হয় সেটা জয়েন্টের ব্যথা নয়। নমস্কার, আমরা কথা বলছিলাম প্রচুর ফিওনা একাডেমির পুষ্টিবিদদের সঙ্গে এবং জানার চেষ্টা করছিলাম তারা কিভাবে এখান থেকে এডুকেশন নেওয়ার পরে সমাজের বুকে তারা প্রতিষ্ঠা লাভ করেছে এবং সমাজকে তারা পরিষেবা দিতে পারছেন। আজকে যার সঙ্গে কথা বলবো তার বাড়ি করিমপুর মুর্শিদাবাদে, সোহেল রানা, এবং জানবো সোহেল কেন এখান থেকে পড়াশোনা করেছে এবং পড়াশোনা করার পরে সে কিভাবে এই পরিষেবাটা দিচ্ছে। সোহেল, নমস্কার। নমস্কার স্যার। আজকে এই যে তুমি এখান থেকে পড়াশোনা করেছো এবং নিউট্রিশনিস্ট হয়েছো, এর আগে বেসিক্যালি তুমি কি করতে? এর আগে আমি বেসিক্যালি ফিজিওথেরাপিস্ট ছিলাম। আচ্ছা বর্তমানে এখনো আমি ফিজিওথেরাপিস্ট আছি। আচ্ছা। তার সাথে সাথে সমাজে যে একটা হাহাকার রোগ, যেটা ক্রনিক ডিজিজ, যেগুলো মানে রোগ তো দুই ধরনের, একে ক্রনিক ডিজিজগুলো ভালো করতে গেলে যে বিদ্যা সেটা অর্জন করার জন্য আমি একটা মানে কিছু খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে আজকে ফিওনা একাডেমি থেকে যে নিউট্রিশন কোর্স, সেই কোর্স করার পরে দেখছি যে এইখান থেকে যে ডায়েট প্ল্যান মানুষের খাবারের পরিবর্তন করিয়ে আপনার তাদের ক্রনিক ডিজিজগুলোকে কিওর করার একটা রাস্তা পেয়েছি। বাহ, একটা জিনিস আমরা যারা ফিজিওথেরাপিস্ট কাজের সঙ্গে যুক্ত আছি তারা একটা জিনিস শুনুন, বোঝার চেষ্টা করুন। ফিজিওথেরাপি মানে আমরা যারা কিনা বিভিন্ন রকম মাসেল, পেশি বা ব্যথা যন্ত্রণা এই ধরনের উপরে আমরা কাজ করি। এবারে ডায়াবেটিসের উপরে আপনি কি কাজ করবেন বলবেন, তাদের ফুড ম্যানেজমেন্ট করব। প্রেশারের উপরে আপনি কি করবেন, কিডনি রিলেটেড প্রবলেমের জন্য আপনি কি করবেন, থাইরয়েড রিলেটেড প্রবলেমের জন্য কি করবেন, গ্যাস অ্যাসিডিটির জন্য কি করবেন। তার মানে ফিজিওথেরাপি একটা ছোট্ট পার্টিকুলার একটা জায়গা হেলথের, কিন্তু এই বিশাল সমুদ্রের মধ্যে যদি আপনাকে প্রতিষ্ঠিত হতে হয়, সমাজে এমন কম্পিটিশান, সেখানে একটা সম্যক ধারণা রাখতে হবে সমস্ত কিছুর ব্যাপারে। তো সোহেলের এই সিদ্ধান্ত কিন্তু আমাকে খুব মানে বুদ্ধিদীপ্ত লেগেছে, যে সোহেল যেহেতু একটা ফিজিওথেরাপির সঙ্গে বা হেলথের সঙ্গে যুক্ত, তাহলে হেলথের বাকিগুলো কেন ফেলবে। সেই জন্য ও কিন্তু এই নিউট্রিশন এডুকেশনটা নিয়ে আজকে কিন্তু নিউট্রিশনিস্ট হয়ে আরও বেশি পরিষেবা দিচ্ছে। আচ্ছা সোহেল, এই যে তুমি ফিজিওথেরাপিস্টের কাজ করতে, এখন তুমি বিভিন্ন রকম ক্রনিক যে সমস্ত লাইফস্টাইল রিলেটেড প্রবলেম সেগুলোকে তুমি ঠিক করছো, এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স তুমি আমাদের দর্শক বন্ধুর সঙ্গে শেয়ার করো, তাহলে ওনারাও বুঝতে পারবেন যে ফিজিওথেরাপিস্ট সোহেল আজকে এই এডুকেশন নেওয়ার পরে কিভাবে সমাজকে অন্যান্য মেডিকেল প্রবলেম থেকেও সুবিধা দিচ্ছে। অনেকগুলো আপনার এই ধরনের উদাহরণ আছে, তার মধ্যে আমি দুটো উদাহরণ বলবো। একটি উদাহরণ হচ্ছে একজন ব্যক্তির মানে যে মহামারী রোগ যেটা সুগার, সেটা একজন মহিলা, উনার 434 হচ্ছে আপনার পিপি। আচ্ছা। আর ফাস্টিং ছিল 343। বাপরে। উনি ইনসুলিন নিতেন এবং দুবেলা দুটো করে মানে সুগারের ওষুধ খেতেন। আমার কাছে যখন উনি আসেন, আমি তার ডায়েটটা জিজ্ঞেস করার পরে আমার মাথায় আর কোনো কাজ করে না। কিন্তু সেটা তুমি জানতে পেরেছো, আমি বলতেই পারবো তোমাকে, তুমি সেটা জানতে পেরেছো ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে। তার আগে তোমার মনে হতো উনি তো খাবারই খাচ্ছেন। অবশ্যই। হ্যাঁ। তো ওনার যে ডায়েট প্ল্যান শোনার পরে আমি দেখলাম যে এই খেয়ে ইনসুলিন যদি একবেলা দেয়, আগামী দিনে ইনসুলিন থেকে আবার দুবেলা দিতে হবে, এবং মেটফরমিন যেটা ওনারা খায় দুবেলা, সেটা আমার মনে হলো আবার 3 বেলা খেতে হবে, মানে সেটা কমার কোনো জায়গা নেই। তারপরে আমি ওনাকে ডায়েট প্ল্যানটা চেঞ্জ করে দিলাম। সকাল থেকে রাত্রি পর্যন্ত সে কি খাবে, টোটালি ঘরোয়া পদ্ধতিতে আমাদের এখানে মানে ডায়েটটা করানো হয়। সেটা করিয়ে তার 1 মাস পরে, স্যার সত্যি কথা বলতে 34 কিলো ওজন ছিল, তার 2 কিলো ওজন বেড়ে 36 কিলো হয়েছে। এবং সুগার বর্তমানে ফাস্টিং টাইম মেপেছিলাম শুধুমাত্র 233। বাহ, মানে 343 থেকে কমে 233। বাহ, এই অসাধারণ। সো দর্শক বন্ধুরা, এক মাসের একটা জিনিস বুঝতে পারছেন আপনারা, যে আমরা
যে সমস্ত ম্যাজিক ডাক্তারবাবুর কাছে গিয়ে আশা করি, সেখানে তো সেই ম্যাজিক তো দেখতেই পাই না। আজকে এনাদের মতো পুষ্টিবিদরা তারা কিন্তু এমন একটা শিক্ষায় পারদর্শী হতে পেরেছে, যেখানে এই ধরনের একটা ক্রনিক প্রবলেম, যেখানে অন্য যে কোনো মেডিকেল সায়েন্সের লোকেরা তারা ইনসুলিন বা মেডিসিনের বাইরে গিয়ে সুগার নিয়ন্ত্রণ তারা করতেই পারবে না, সেখানে শুধু খাবার পরিবর্তন করে সুগারকে পরিবর্তন করা যাচ্ছে। এবং এনাদের মতো স্টুডেন্টরা কিন্তু পারছে না। যে তুমি যে ডায়াবেটিকের কথা বললে, তার সঙ্গে বললে যে আর একটা পেশেন্ট এরকম তোমার অভিজ্ঞতার কথা, সেটা যদি তুমি দর্শক বন্ধুদেরকে বলো। সেটা হচ্ছে স্যার, আমাদের যেহেতু ফিজিওথেরাপি নিয়ে কাজ, তো আমাদের তো প্রত্যেকটা জয়েন্ট রিলেটেড ট্রিটমেন্ট। তো লো ব্যাক পেন সমস্যায় একটা পেশেন্ট আপনার দীর্ঘদিন পেন ক্লিয়ার খেত। আচ্ছা। এবং পেন ক্লিয়ার বিডি থেকে টিডি, মানে দিনে 2বার থেকে 3বার শুরু করেছে, তবুও ব্যথা ভালো হয়নি। তো আমাদের যে ডায়েট প্ল্যান সেটাকে পরিবর্তন করিয়ে, এবং আমাদের একটা কোলন ডিটক্স বলে একটা ডিটক্স আছে, সেটা করানোর পরে পেশেন্ট ম্যাজিকের মতো একদম পরিবর্তন। উনি সকালবেলায় আমি ওনাকে দিয়েছি, সকালবেলায় একবার করেছে, পরের দিন সকালে করে আমাকে ফোন করেছে যে আমি এখন মাদার কোনো পেন ক্লিয়ার খেতে হবে এরকম মানসিকতা আমার আর নেই, আর ব্যথা নেই। এই হচ্ছে মানে ম্যাজিক্যালি ট্রিটমেন্ট। দর্শক বন্ধুরা, একটা জিনিস বুঝতে পেরেছেন, আজকের সারা ভারতবর্ষে বা যারা এই ভিডিওটা দেখছেন, যাদের L5 L4 বা এরকম সিট দাঁড়াতে বিভিন্ন রকম জয়েন্ট সরে গেছে, তার জন্য নাকি ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু বলে দিয়েছে অপারেশন ছাড়া আর কোনো গতি নেই, এবং আপনি ভয়ঙ্কর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, মোটর বাইকে বসতে পারছেন না, কোমরের মোটা বেল্ট এই গরমের সময় জড়িয়ে রেখেছেন, তাদের জন্য আজকে একদিনে সেই যন্ত্রণা গায়েব। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে, যখন তাদেরকে আমরা বলি, তারাও আমাদেরকে বলেন যে স্যার এই প্রবলেমটা একদিনের নয়, এই প্রবলেমটা 10 বছর ধরে আমি ভুগছি, আমি মাথা ঠিক করে নিয়েছি অপারেশন করবো, এছাড়া আমি বাঁচতে পারবো না। অপারেশন করার পরে আবার আরেক সমস্যা তৈরি হয় যে অপারেশনটা মনে হয় ঠিক হয়নি, আমার যন্ত্রণাটা কিন্তু আরও বেড়েছে, তখন আমি পা তুলতে পারছি না, তখন আরও সমস্যা। কারণ অ্যাকচুয়ালি আপনার কোমরে যে ব্যথাটা হয় সেটা জয়েন্টের ব্যথা নয়। যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন অনেক কিছুই আপনার সঙ্গে হয়তো হয়ে গেছে। শুধুমাত্র খাবার কিছু পরিবর্তন আর ডিটক্সিফিকেশান করলেই আপনার এই কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, গলার ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা ম্যাজিকের মতো চলে যেতে পারে। তো সোহেল, আজকে যারা করিমপুর এলাকায় তোমার মতো বহু ছাত্রছাত্রীরা চাকরির জন্য দৌড়াচ্ছে, জীবনে প্রতিষ্ঠিত হবে বলে প্রচুর রকম রাস্তা খুঁজে বেড়াচ্ছে বা ভুলভাল পথে চলে যাচ্ছে, বিভিন্ন রকম এখন ধরনের বিভিন্ন রকম ডিজিটাল মানি মার্কেট, শেয়ার সিস্টেম, লটারি, এরকম জায়গায় গিয়ে বরবাদ হয়ে যাচ্ছে, তো তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? যে সমস্ত স্টুডেন্টরা মানে পড়াশোনা করেছে, শুধুমাত্র সার্টিফিকেটগুলো ঘরে রেখে দিয়েছে, কোনো কাজের কিছু করতে পারেনি, তাদেরকে বলবো যে আজকের দিনে কেরিয়ার ওরিয়েন্টেড যে কোর্স এফ একাডেমি থেকে নিউট্রিশন পড়ানো হয়, এই কোর্সটি কমপ্লিট করে সে নিজে সুস্থ থাকতে পারবে এবং সমাজকে সুস্থতা দান করতে পারবে, এবং এখান থেকে তার একটা হিউজ পরিমাণ কেরিয়ার তৈরি হবে, যেখানে সে সমাজের ভালো করার জন্যই সে ব্যস্ত থাকবে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, একটা জিনিস তো বুঝতে পেরেছেন যে আজকে সোহেল এখান থেকে পড়াশোনা করে নিজের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করেছে, কিভাবে করেছে তারও কিছু নমুনা আপনাদেরকে বললেন। আপনারাও যদি চান ফিওনা একাডেমিতে এসে আপনারা পড়াশোনা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন। আচ্ছা সোহেল, যদি তোমাকে করিমপুরে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কোথায় এলে সে তোমাকে পাবে? আর যদি তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, তাহলে যে কেউ তোমার সঙ্গে কমিউনিকেশান করে তাদের বিভিন্ন রকম মেডিকেল চ্যালেঞ্জকে তারা সলভ করতে পারবে। আমার ফোন নাম্বার হচ্ছে 7872735751। বাহ। সো আমি এই ভিডিওর নিচেও এই নাম্বারটা দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো রকম যদি প্রয়োজনীয়তা থাকে আপনারা সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সোহেল আমার আজকের অতিথি, তো সোহেলকে আমি আমার তরফ থেকে একটা লেখা বই, দ্য র ফুড লাইফ, মানে কী করে কাঁচা খাবার খেলে আমরা সুস্থ থাকতে পারবো, সেই নিয়ে এই বিজ্ঞান বা এই সায়েন্স এই লেখা। সুতরাং যারা পড়েনি তারা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন দ্য র ফুড লাইফ আপনার জীবন বদলে দিতে পারে। তো সোহেল, এটা আমার তরফ থেকে তোমাকে উপহার। সো দর্শক বন্ধুরা, আমরা সোহেলের সঙ্গে কথা বললাম, করিমপুর থেকে এসেছে ও। করিমপুরে যদি কারোর কোনো সমস্যা, কারোর কোনো যদি কোনো আগ্রহ থাকে পড়াশুনো বা কেরিয়ার বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে জানার জন্য, সোহেলকে আপনারা ফোন করতে পারেন।
আমরা এরকম প্রচুর সোহেলদেরকে নিয়ে আপনাদের সামনে আসবো এবং জানার চেষ্টা করবো ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে তারা কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং কিভাবে সমাজকে তারা পরিষেবা দিচ্ছে। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।